শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। দর্শক, আজকে এমন একটি বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি যা আমাদের দেশের শিশুদের নীরব কষ্টের কারণ। অনেক শিশু এই ধরনের কমপ্লেইন করে যে তাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঘুমের মধ্যে নাক ডাকছে, অনেকের গলা ব্যথা ইত্যাদি সমস্যাও থাকে। দর্শক, আপনারা বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, তা হচ্ছে টনসিল এবং অ্যাডেনয়েড সমস্যা নিয়ে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের একজন প্রখ্যাত ইএনটি এবং হেড নেক সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আরিফুল ইসলাম, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগ, কেপিজে স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। সালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-কে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সাথে একটু জানিয়ে দিতে চাই, আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা আজকে কথা বলতে যাচ্ছি টনসিল এবং অ্যাডেনয়েড সমস্যা নিয়ে। দুটি শব্দই পরিচিত এবং দুটি সমস্যাও খুব পরিচিত, তারপরেও অনেকের মধ্যে অনেক বিভ্রান্তি কাজ করে। সেই কারণে প্রথমে জানতে চাই, এই যে টনসিল এবং অ্যাডেনয়েড, এই দুটি জিনিস আসলে কি? এটা হচ্ছে আমাদের শরীরের এক ধরনের রোগ প্রতিরোধ গ্রন্থি, টনসিল এবং অ্যাডিনয়েড। টনসিলের অবস্থানটা থাকে হচ্ছে যে আমাদের গলার ভিতরে আলজিহ্বার দুই পাশে, এবং অ্যাডিনয়েড থাকে আমাদের নাক এবং নাসারন্ধ্রের পিছনে তালু এবং আলজিহ্বার ঠিক উপরে। দুইটার অবস্থান দুই জায়গায়, কিন্তু দুইটা একই ধরনের কাজ করে অলমোস্ট, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে অনেক দর্শকই আছেন বা আমাদের অনেক অভিভাবকই আছেন মনে করেন যে এটি থাকা মানেই সমস্যা। আসলে কি ব্যাপারটি তাই? সব ক্ষেত্রে এটা সমস্যা নয়। এটা থাকা তো আমাদের ভালো রোগ প্রতিরোধের জন্য একটা ব্যাকআপ বা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে, কিন্তু যখন এটা বারবার ইনফেকশন বা প্রদাহের সৃষ্টি করে তখন আমাদের দৈনন্দিন জীবনগুলোকে একদম ব্যত্যয় ঘটায় আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা। সেই ক্ষেত্রে আমাদের এটাকে হয়তো ওষুধের মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে অপসারণ করতে হয়। আচ্ছা, তাহলে সমস্যাটা কখন হয়? অ্যাডিনয়েডের সমস্যা যখন হয়, বাচ্চারা আমাদের কাছে আসে নাক বন্ধ, হা করে শ্বাস নেওয়া, ঘুমের মধ্যে নাক ডাকা, মুখ দিয়ে লালা ঝরা এবং একই সাথে কানে কম শুনতে পাওয়া বা কান দিয়ে পুঁজ পড়া, এই ধরনের সমস্যা নিয়ে আসে। তো এই যে সমস্যাগুলোর কথা বলছেন, এই সমস্যাগুলোর কথা তো আমরা শুনি, এবং বিশেষ করে যখন শীতকাল চলে আসে এই ধরনের সমস্যা একটু বেড়েই যায়। আমি যদি টনসিলের কথা বলি, অনেকেই আছে এমন এসে বলতে থাকে যে তার বাচ্চার টনসিল হয়েছে। শব্দটি কি আসলে ঠিক কিনা? যে টনসিল তো আসলে আমরা জানি যে একটি অঙ্গ, তো একে সমস্যা হিসেবে কখন চিহ্নিত করতে হবে? যখন দেখা যায় যে তার ঘন ঘন জ্বর আসছে, খেতে ঢোক গিলতে কষ্ট হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে টনসিলাইটিস বা টনসিলের প্রদাহ বা ইনফেকশন বলে আমরা চিহ্নিত করি। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি অ্যাডিনয়েড থাকে সাথে, তখন তার ওই নাক বন্ধ, শ্বাস নিতে কষ্ট হওয়া, ঘর ঘর শব্দ করা, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। এই ধরনের সমস্যা কি আমাদের দেশে যেরকম আছে সারা বিশ্বকে একই রকম কিনা, নাকি আমাদের দেশে একটু বেশিই হয়? সারা বিশ্বে প্রায় একই রকম, কিন্তু আমাদের দেশে একটু বেশি হওয়ার প্রবণতা আছে, কারণ অ্যালার্জির প্রাদুর্ভাব এবং আমাদের যে ঘনবসতিপূর্ণ এলাকা, এই জন্য হচ্ছে একজন থেকে আরেকজনে এটা রোগটা সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সাধারণত কোন বয়সে এই ধরনের সমস্যা আমরা বেশি দেখতে পাই? অ্যাডিনয়েডের সমস্যাটা সাধারণত 3 থেকে 11 বা 12 বছর পর্যন্ত থাকে। এরপর এটা আস্তে আস্তে 20 বছরের দিকে মিলিয়ে যেতে থাকে। যদি না মিলিয়ে যায় সেই ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করে। আচ্ছা, সেই কথাটি কি টনসিলের ক্ষেত্রে প্রযোজ্য? টনসিলটা সবসময় থাকে, যদি তার কোনো ইনফেকশন বারবার হতে থাকে, আমরা বলি 1 বছরে 7 বার বা তার বেশি, পরপর 2 বছর 5 বার বা তার বেশি, পরপর 3 বছর যদি 3 বারের বেশি এই ধরনের টনসিল ইনফেকশন এবং প্রদাহ থাকে, খেতে ঢোক গিলতে কষ্ট, গলা ব্যথা, এই ধরনের সমস্যা থাকে, তখন আমরা এটা অপসারণের ব্যবস্থা করি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে অ্যাডেনয়েডের ক্ষেত্রে এটি বাচ্চাদের বেশি থাকে, যে বয়সটি আপনি উল্লেখ করেছিলেন, কিন্তু বড়দের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অ্যাডেনয়েড থেকে যায়। তাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা দেখা যায়? সাধারণত বড়দের ক্ষেত্রে অ্যাডিনয়েড আসা একটা রেয়ার ডিজিজ, এটা 1 থেকে 5% ক্ষেত্রে থাকতে পারে। এটা হয় যে ছোটবেলায় তার অ্যাডিনয়েডটা বড় ছিল, সে কোনো ট্রিটমেন্ট নেয়নি, এই জন্য এটা থাকতে পারে। তার ঘন ঘন সাইনোসাইটিস ইনফেকশনের জন্য এটা বড়দের ক্ষেত্রে পারসিস্ট করে বা থেকে যায়, এবং তার অ্যালার্জির প্রাদুর্ভাব থাকলেও এই সমস্যাটা হতে পারে। তো যদি তাদের ক্ষেত্রে এটি থেকেই যায় তাহলে কি করতে হবে?
আমরা আসলে এটা অ্যাসেস করি বিভিন্নভাবে। অ্যাসেস করে দেখি যে তার সমস্যা বা অ্যাডিনয়েডের স্টেজটা কতটুকু। সেই ক্ষেত্রে আমরা স্টেজ অনুসারে ট্রিটমেন্ট করি। আবার একটু টনসিলের ক্ষেত্রেই আসি। এই সমস্যাটি বিশেষ করে বাচ্চাদের বেশি থাকে, তো তাদের ক্ষেত্রে সমস্যা হিসাবে চিহ্নিত করা হলো, কিন্তু সাথে সাথে কি কাকে অপারেশনে যেতে হবে? না, সাথে সাথে তো না। আমরা অ্যাকিউট স্টেজ বা যেটা নতুন হয়েছে ইনফেকশনটা, সেটা আমরা কিছুদিন বিলম্ব করি কিছু ওষুধের মাধ্যমে। চেষ্টা করি যেন ওষুধের মাধ্যমে এটা সেরে যায়। যদি এটা না সেরে যায়, বাচ্চার স্কুল ড্রপ হতে থাকে, গলা ব্যথা, খেতে ঢোক গিলতে কষ্ট বা এই ধরনের সমস্যা বারবার হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটাকে অপারেশনের ব্যবস্থা নিই। জি, আমাদের দেশে তো যেহেতু এই সমস্যাগুলো অত্যাধিক মাত্রায় বেশি বেড়ে যায়, বিশেষ করে শীতকালের কথা আপনি বলছিলেন, এবং তার সাথে যে বায়ু দূষণের একটা সম্পর্ক আছে, তো এটি থেকে মুক্ত থাকার জন্য কি করণীয় আসলে? আমাদেরকে ধোয়া ধুলাবালি থেকে যতটুকু দূরে থাকা যায় এবং মাস্ক ব্যবহার করতে বলি আমরা, যেটা এছাড়া খাদ্যের ব্যাপারে একটা বিধিনিষেধ থাকে যে আমরা প্রচুর পরিমাণ শাকসবজি এবং পানি খেতে বলি। আর ফাস্ট ফুড এই ধরনের খাবারকে আমরা অ্যাভয়েড করতে বলি। ঠান্ডা খাবার, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে থাকতে বলি। একটু লক্ষণ থেকে আসি। আপনি প্রথমে বলেছিলেন কিছু লক্ষণের কথা, যে বাচ্চা ঘুমের মধ্যে নাক ডাকছে, হা করে নিঃশ্বাস নিচ্ছে। তো এই সমস্যাগুলো যখন থাকে, অভিভাবক কখন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবে? তার নাক বন্ধ বা এরকম নাক ডাকা এরকম উপসর্গ তো হলেই তাকে শিশু বিশেষজ্ঞ বা নাক কান গলা বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হবে। এবং আসলে আমরা প্রথমে তার যে লক্ষণগুলো দেখে তার রোগ নির্ণয়ের চেষ্টা করি। সাথে আমরা এক্স-রে দেই, অথবা এখন অত্যাধুনিক যে প্রযুক্তি এসেছে, আমরা এন্ডোস্কোপ বা কম্পিউটারের মাধ্যমে নাকের ভিতরে পরীক্ষা করে দেখি যে এটা আসলে অ্যাডিনয়েড না কমন কোল্ড বা অ্যালার্জি। যদি আমরা ডায়াগনোসিসটা সঠিক করতে পারি যে অ্যাডিনয়েড, সেটাকে আমরা গ্রেডিং বা স্টেজিং এর অনুসারে ট্রিটমেন্ট করি। তো এটি তো অ্যাডেনয়েডের ক্ষেত্রে হলো, এবং আপনি যে গ্রেডিং এর কথা বলছিলেন, এগুলো সব কি পরীক্ষা নিরীক্ষা মাধ্যমে করা সম্ভব কিনা? জি, এটা আসলে তার উপসর্গ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্রেডিং করা যায়। গ্রেড 1-2 ক্ষেত্রে আমরা সাধারণত কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমেই দেখি। একটু বিস্তারিত জানতে চাই এই গ্রেডের ব্যাপারটি, যেটি কি কি পরীক্ষার মাধ্যমে করা যায়? এক্স-রের মাধ্যমে আমরা দেখে থাকি। এক্স-রে ন্যাজোফ্যারিংস বলে এটাকে, এক্স-রে ন্যাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ। এছাড়া এন্ডোস্কোপ বা কম্পিউটারের মাধ্যমে আমরা একদম নাকের পিছনে চলে যাই, কম্পিউটারের মাধ্যমে এর অবস্থানটা দেখি এবং তার যে কতটুকু বেড়েছে তার পরিধিটা আমরা দেখে সেই অনুসারে গ্রেডিংটা করি। যদি তার অবস্থানটা আমাদের 25% শ্বাসনালীটাকে ব্লক করে, সেটা হচ্ছে গ্রেড 1। 25 থেকে 50% হলে গ্রেড 2। 50 অ্যাবভ 75% পর্যন্ত আমরা এটাকে গ্রেড 3, এবং অলমোস্ট 100% তার শ্বাসনালীটাকে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা 100% বা গ্রেড 4 বলে চিহ্নিত করি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে চিকিৎসা আপনারা কিভাবে ঠিক করেন যে কোন গ্রেডের কি ধরনের চিকিৎসা? আচ্ছা, গ্রেড 1 এবং 2 এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তাকে কিছু ওষুধ এবং তাকে কিছু ড্রপ এবং স্প্রের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, এবং পরবর্তী স্টেজে গ্রেড 3-তে আমরা দেখি যে ওষুধ দিয়ে ফার্স্টে আমরা দেখি এবং ফলো আপ বা চেক আপের চেষ্টা করি। যদি চেক আপেও সেটা আশানুরূপ ফল না পাওয়া যায় এবং তার যে উপসর্গগুলো বারবার আসতে থাকে, সেক্ষেত্রে আমরা অপারেশন করি। এবং গ্রেড 4 একটু লেট স্টেজ, এই ক্ষেত্রে আমরা মাস্ট বি অপারেশনের আমরা সিদ্ধান্ত নিই। তো এই ধরনের রোগীরা তো সাধারণত যারা শহরাঞ্চলে আছে, তারা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা পায় না, কিন্তু আমাদের দেশে তো একটা বড় জনগোষ্ঠী যারা আছেন, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকছেন, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা যখন হয়, তারা প্রাথমিকভাবে কি করবেন? তারা তো অনেকে বুঝতেই পারে না যে সমস্যাটি হয়েছে। তাদের ক্ষেত্রে পরামর্শটি কি, যে কি কি লক্ষণ নিলে তারা চিকিৎসকের কাছে অবশ্যই আসবে? বাচ্চাদের ওই যে বারবার এই ধরনের সমস্যাগুলো হয়, নাক বন্ধ, তার নাক ডাকার সমস্যা, মুখ দিয়ে লালা ঝরা, খেতে কষ্ট হওয়া, ঢোক গিলতে কষ্ট হওয়া বা কথা বলতে কষ্ট হয়, এবং বাচ্চারা অনেক সময় গ্রোথেও এটার সমস্যা করে। গ্রোথটাও বা মানসিক বিকাশটাও ঠিক মতো হয় না এই অক্সিজেন স্বল্পতার কারণে। নাকে অক্সিজেন স্বল্পতার কারণে তার গ্রোথটাও ঠিক মতো হয় না। সেই ক্ষেত্রে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিলে ভালো হয়। অনেকেই তো এটাও বুঝতে পারে না যে ইএনটি বিশেষজ্ঞ বলতে আসলে কি বোঝায়। তাদের কাছে চিকিৎসক মানেই হয়তো চিকিৎসকই শুধুমাত্র। তো তারা যখন প্রান্তিক অঞ্চলে থাকছে, তাদের ক্ষেত্রে কি টেস্টটি করলে সহজে শনাক্ত করা যেতে পারে যে না, এর এই সমস্যা থাকতে পারে বা এই সমস্যাটি নেই? তাকে তো আমরা যে একটা ইনিশিয়ালি এক্স-রে, এটা সব জায়গায় পসিবল বা করা যায়, এক্স-রে ন্যাজোফ্যারিংস, এটা করে একজন নাক কান গলা বিশেষজ্ঞের দ্বারস্থ হতে বলি। সে দেখে এটাকে ঠিক করবে যে এটা কি অ্যাডিনয়েডের সমস্যা না সাধারণ ঠান্ডা কাশি জ্বর। যদি কি আরও এই ধরনের চিকিৎসা নিতে বিলম্ব হয়,
তাহলে আপনি বলেছিলেন যে কিছু জটিলতা হয়, তো এই জটিলতাটা যদি সে পরিহার করতেই চায় তাহলে কতদিনের মধ্যে করা উচিত? চিকিৎসা নেওয়াটা কতদিনের মধ্যে করা উচিত? তার ওই যে স্টেজিং বা গ্রেড অনুসারে, যদি গ্রেড 3 থাকে ওষুধে কাজ হচ্ছে না সেই ক্ষেত্রে, এবং গ্রেড 4 হলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার ইনফেকশনটা কমিয়ে অপারেশনের সিদ্ধান্ত নিতে হবে। কতদিনের মধ্যে তাকে চিকিৎসার মধ্যে আসতে হবে, এরকম কি কোনো ব্যাপার আছে কিনা? উইদিন 2 উইকসের মধ্যেই আমরা বলি। এই সময় তার অন্যান্য শ্বাসকষ্ট বা কাশি বা শরীরের অন্যান্য অবস্থা, জ্বর, এগুলোকে নিয়ন্ত্রণে এনেই আমরা অপারেশন করি। আচ্ছা, যদি এই ধরনের রোগী আছে যারা, তাদের তো ঘন ঘন এই সমস্যাগুলো হচ্ছে, ঘুমের মধ্যে সমস্যা হচ্ছে এবং সেটি অনেকেই শনাক্ত করতেই বছর পার করে দেয়, তো যদি এইরকম বিলম্ব হয় তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি ধরনের জটিলতা হতে পারে? একটা হচ্ছে যে নাক বন্ধ থাকে, নাকের ঠিক পিছনে যেখানে অ্যাডিনয়েডের অবস্থান সেইখানে আমাদের ইউস্টেশন টিউব বলে একটা জায়গা আছে, সেই জায়গাটার ওপেনিং থাকে এবং এইটা মধ্যকর্ণের সাথে নাকের একটা সম্পর্ক স্থাপন করে। এই জায়গায় যখন অ্যাডিনয়েডটা থাকে এবং বড় হয়, ইউস্টেশন টিউবটা ব্লক হয়ে যায়, যার কারণে কানের ভেন্টিলেশনটা ঠিক মতো হয় না, যার কারণে বাচ্চারা কানে ব্যথা, কান দিয়ে পুঁজ পড়া, কান পাকা, এবং এটা দীর্ঘদিন থাকলে তার শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে এবং বধির হতে পারে বাচ্চারা। এবং একই সাথে আমরা দেখতে পাই যে একটা এয়ার হাঙ্গার বা শ্বাসকষ্ট থাকে বাচ্চাদের, বারবার শ্বাস নেওয়ার একটা প্রবণতা, যার কারণে তার তালুটা উঁচু হয়ে যায়, দাঁতগুলো একটু খাড়া খাড়া হয়ে যায়, নাক এবং গালের মাঝখানে যে ভাঁজটা আছে সেটা নষ্ট হয়ে যায়, এবং বাচ্চাটা অক্সিজেন স্বল্পতার কারণে মানসিক বিকাশেও তার সমস্যা হয়। মানে বোকা ধরনের বাচ্চা ধীরে ধীরে সে তৈরি হয়, বোকা। ওকে, তাহলে তো অনেক বড় একটি সমস্যা পরবর্তী জীবনে হতে পারে। জি, তো অ্যাডেনয়েডের চিকিৎসার ক্ষেত্রে অপারেশনই কি একমাত্র সমাধান? হ্যাঁ, অ্যাডিনয়েডের জন্য আমরা বললাম যে কনজারভেটিভ দেওয়া যায় বা ওষুধের মাধ্যমে দেওয়া যায়, আর এছাড়া এটা অপসারণের জন্য অপারেশনই একমাত্র পন্থা। ঠিক একইভাবে টনসিলের ক্ষেত্রে আসি। টনসিলের ক্ষেত্রে উপসর্গগুলো অনেকটাই কাছাকাছি, জি, কোনো পার্থক্য কি আছে? সাধারণত অ্যাডিনয়েডে ব্যথা হয় না, টনসিলে ব্যথা হয়, খেতে ঢোক গিলতে কষ্ট হয়, এই ধরনের সমস্যা, এবং সাথে জ্বর থাকে। অনেকেই আছে এরকম যে তাদের টনসিলের সমস্যাটি ঘন ঘন হচ্ছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে, জি, তো কতদিনের মধ্যে সমস্যাটি সম্পূর্ণ ভালো না হলে চিকিৎসকের কাছে আসতে হবে? এইটা আমরা বলি যে বারবার যদি তার ইনফেকশনটা হয়, 1 বছরে 7 বা তার অধিক, বা পরপর 2 বছর 5 বা তার অধিক, পরপর 3 বছর 3 বা তার অধিক যদি হয়, তার খেতে ঢোক গিলতে কষ্ট হচ্ছে, তার বাচ্চাদের সাধারণত স্কুল ড্রপ হয়, বা অ্যাডাল্ট বা যুবক যুবতীদের ক্ষেত্রে তাদের অফিস মিস দেওয়ার একটা প্রবণতা থাকে যে গলা ব্যথা, জ্বরের জন্য আমরা অফিস করতে পারছি না, এই ধরনের ক্ষেত্রে আমরা আসলে অপারেশনের একটা সিদ্ধান্ত নিই। এছাড়া যদি তার গলায় টনসিলের এটা দীর্ঘদিন থাকে, ইনফেকশনের কারণে টনসিলের অ্যাবসেস দেখা দেয়, এই পেরিটনসিলার অ্যাবসেস হলে তার সেকেন্ডবারে আমরা বলি যে এটাকে করে নিতে অপারেশন। এছাড়া যদি এটা শ্বাস নিতে কষ্ট বা মেকানিক্যাল অবস্ট্রাকশন করে, সাইজ এত বড় যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, স্লিপ অ্যাপনিয়া বলি, যে ঘুমের মধ্যে তার নাক ডাকা বা শ্বাসকষ্ট হয় এই টনসিলের জন্য, তাহলেও আমরা এটাকে অপারেশনের দ্বারস্থ হতে বলি। এছাড়াও দেখা যায় যে টনসিলটাকে আমার দেখে মনে হচ্ছে এটা ক্যান্সার রোগ বাড়াতে পারে, বা এটা ক্যান্সারের একটা লক্ষণ দেখা দেয় এর ভিতরে, সেই ক্ষেত্রে আমরা অপারেশন সাজেস্ট করি। তো অপারেশনের আগে নিশ্চয়ই কিছু পরীক্ষার মাধ্যমে আপনারা শনাক্ত করেন যে কোন অবস্থায় আছে, তো সাধারণত কি কি পরীক্ষা করতে হবে এই ক্ষেত্রে? সাধারণত আমরা এটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা সিবিসি উইথ ইএসআর করি। এছাড়া রক্তটা কতটুকু পাতলা বা ঘন আমরা পিটিআইএনআর, এপিটিটি, বিটিসিটি এই ধরনের পরীক্ষাগুলো করি। এছাড়া আমরা বুকে ফুসফুসের ইনফেকশন আছে কিনা এই জন্য এক্সরে চেস্ট করি। বয়স্কদের ক্ষেত্রে আমরা ইসিজি করি। এই ধরনের পরীক্ষা করে আমরা তাকে অপারেশনের জন্য প্রস্তুত করি। যদি ফিট থাকে এবং পরীক্ষায় কোনো ত্রুটি না পাওয়া যায় তাহলে আমরা অপারেশনের দিন ধার্য করি। অপারেশনের ক্ষেত্রে একটু জানতে চাই যে এই ধরনের অপারেশনে কোনো জটিলতা আছে কিনা? সকল অপারেশনে কিছুটা জটিলতা থাকে, তবে এখনকার ইএনটি স্পেশালিস্টরা বা কনসালটেন্টরা খুবই দক্ষ, এবং যদি দক্ষ হাতে করা হয় এর জটিলতা নেই বললেই চলে। আমাদের দেশের অভিভাবকদের তো একটা ভয় থাকে অপারেশন নিয়ে, যে অপারেশন করলাম পরবর্তী সময় কি হবে, কতটুকু নিরাপদ টনসিলের ক্ষেত্রে? ওই তো বললাম যে এক্সপার্ট হ্যান্ডে যদি করে এটা সম্পূর্ণ নিরাপদ, এটা নিয়ে কোনো ভয় নেই, এবং এখনকার অপারেশন একদম রক্তপাতবিহীন অপারেশন, যেটা কোনো ভয়ের কারণ হয়ে দাঁড়ায় না। কতক্ষণ সময় থাকতে হয় হাসপাতালে? এটা তো এখন আমাদের ডে কেস হিসেবেই আমরা নেই। সকালে ভর্তি হলে অপারেশন করে আমরা বিকালের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে আমরা ছুটি দিয়ে দিই।
আপনি শুরুতে একটি কথা বলেছিলেন যে টনসিল এবং অ্যাডেনয়েড দুটি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে একটা সম্পর্ক আছে। তাহলে এই যে দুটি অঙ্গ হানি হয়ে গেল, তাতে কি পরবর্তীতে রোগ প্রতিরোধ ক্ষমতায় কোনো বাধাগ্রস্ত হয় কিনা? একটা হচ্ছে যে অ্যাডিনয়েড, এটা তো 20 বছরের পরে আর আলটিমেটলি থাকেই না, তো বডি নিজেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা করে যায়, সেই ক্ষেত্রে তো অ্যাডিনয়েড থাকছেই না, সো এটা ফেলে দিলেও সমস্যা হবে না যদি এটা বারবার সমস্যা করতে থাকে। আর টনসিলও এটা রোগ প্রতিরোধ করে, কিন্তু তার যদি সমস্যা করে তখন এই প্রতিরক্ষা ব্যবস্থায় যদি জটিলতা দেখা দেয়, সেই প্রতিরক্ষা ব্যবস্থা না থাকাই ভালো। তাহলে এই যে যাদের টনসিলের সমস্যা হচ্ছে বা অ্যাডেনয়েডের সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে তো আপনি বলছেন যে শেষ পর্যায়ে গিয়ে অবশ্যই অপারেশন করতে হবে, বিশেষ করে অ্যাডেনয়েডের ক্ষেত্রে অপারেশন ছাড়া কোনো গতিই নেই। তো এই ধরনের বাচ্চারা যদি আগেই তাদের অপারেশন হয়ে থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য ঠিক কতদিন অপেক্ষা করা উচিত বা করার কি কোনো দরকার আছে কিনা? না, এটা ধীরে ধীরে বাচ্চা যখন স্বাভাবিক হয়ে যায়, তার কিছু অপারেশনের পরে ব্যথা থাকে, আমরা পেইন কিলার দেই, ব্যথার ওষুধ দিয়ে তাকে এটা নিরাময়ের চেষ্টা করি, বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকে এবং আমরা বলি যে অ্যালার্জি জাতীয় খাবার অ্যাভয়েড করতে, ঠান্ডা খাবার অ্যাভয়েড করতে, তো ধীরে ধীরে বাচ্চা সুস্থের দিকে চলে যায়। এটা নিয়ে বেশি দেরি করবার প্রয়োজন নেই, 7 থেকে 10 দিনের মধ্যেই আশা করি বাচ্চা সুস্থ হয়ে যায়। জি, তো অপারেশনের পরে আপনি খাবার দাবারের কথা বলছেন বা এই যে ঠান্ডা জিনিস অ্যাভয়েড করার কথা বলছেন, তো এটি কি জাস্ট অপারেশনের পরবর্তী সময় নাকি সারা জীবন ধরেই করতে হবে? না, সবসময়ের জন্য আসলে নিয়মকানুন মেনে চলা, শাকসবজি খাওয়া, পরিমিত পানি খাওয়া, এটা আসলে সবসময়ের জন্যই একটা উপদেশ থাকে। আর ইনিশিয়ালি তো এটা অপারেশনের পরে আমরা বেশি শক্ত খাবার, ভাজা পোড়া এই ধরনের খাবার অ্যাভয়েড করতে বলি। যদি অ্যাডেনয়েডের ক্ষেত্রে আসি, অ্যাডেনয়েড যেমন বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে অপারেশন করে ফেলা হলো, বড়দের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তাদের ক্ষেত্রে কি অপারেশনই একমাত্র সমাধান? জি, বড়দের ক্ষেত্রে যদি তার সমস্যা তৈরি করে, শ্বাস নিতে কষ্ট হয়, স্লিপ অ্যাপনিয়া ডিসঅর্ডার যদি থাকে তার মধ্যে, এবং তার ঘন ঘন সাইনোসাইটিসের ইনফেকশনও দেখা দিতে থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে অপারেশন করে ফেলি এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার এবং এন্ডোস্কোপের সাহায্যে আমরা মাইক্রো ডিব্রাইডারের মাধ্যমে এই অ্যাডিনয়েডটাকে অপারেশন করে নিয়ে আসি। অত্যাধুনিক প্রযুক্তির কথাই যখন আসলো, একটু জানতে চাই এই প্রযুক্তিগত যেই আমাদের দেশে উদ্ভাবনগুলো হয়েছে বা এখন বর্তমানে যে উৎকর্ষতার হয়েছে, সেখানে আমাদের দেশ কতটুকু স্বয়ং সমৃদ্ধ হয়ে আছে? এই ক্ষেত্রে টনসিল এবং অ্যাডিনয়েড অপারেশনে আমরা 100% স্বয়ংসম্পূর্ণ। পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, আমাদের দেশেও ঠিক একইভাবে টনসিল এবং অ্যাডিনয়েডের অপারেশন করা হয়। তো আমাদের দেশে যে অপারেশনগুলো হচ্ছে, এটি বিশ্বমানের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? সম্পূর্ণই সামঞ্জস্যপূর্ণ। পৃথিবীর অন্যান্য দেশে বা ভালো কোনো হসপিটালে যেভাবে করা হয়, আমরা বাংলাদেশে ভালো হসপিটালগুলোতে ঠিক সেইভাবেই অপারেশন করছি। সেক্ষেত্রে আমাদের দেশের যারা চিকিৎসক আছেন, আমাদের দেশে যারা স্টাফ আছেন, তাদের আপনি কি মনে করেন যে তাদের যে দক্ষতা, এই দক্ষতা জটিলতা দূর করার জন্য যথেষ্ট? অবশ্যই যথেষ্ট, এবং তারা অলমোস্ট ক্যাপেবল। জি, ধন্যবাদ। আমরা এ নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুরে। আজকে আমরা কথা বলছি অ্যাডেনয়েড এবং টনসিলের সমস্যা নিয়ে, এবং আমাদের সাথে আছেন ডাক্তার আরিফুল ইসলাম, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগ, কেপিজি স্পেশালিস্ট হাসপাতাল কাশিমপুর গাজীপুর। আমরা টনসিলের সমস্যা নিয়ে শুনছিলাম, সমস্যার সমাধানগুলো নিয়ে একটু একটু করে শুনছিলাম। তো অপারেশনের কথাতেই আসি, যেহেতু এটি সবচেয়ে বড় ব্যাপার এখানে। আমাদের দেশে যে অপারেশনের বিভিন্ন ধরনের ধাপ আছে, সেগুলোর ব্যাপারে একটু জানতে চাই, কিভাবে করা হয়? আমরা প্রথমে বাচ্চাকে বা রোগীকে ফিটনেস টেস্টগুলো দিয়ে থাকি। ফিটনেস টেস্টে উত্তরণ হলেই বা কোনো সমস্যা না থাকলে অপারেশনের দিন ধার্য করে থাকি। আর অপারেশনটা হয় সম্পূর্ণ অজ্ঞান করে বা সাধারণ বা জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে সম্পূর্ণ অজ্ঞান করে করা হয়, এবং মুখের ভিতরে আমরা একটা মেশিনের মাধ্যমে মুখটাকে ওপেন করে তারপরে গলা এবং টনসিলের এবং অ্যাডিনয়েডের অপারেশন করে থাকি। তো এই যে অপারেশনগুলো হচ্ছে, সেই অপারেশনের পরবর্তী সময়ে কোনো জটিলতা হওয়ার ঝুঁকি আছে কিনা? ঝুঁকি আসলে সকল অপারেশনেই থাকে, কিন্তু এখনকার যে প্রযুক্তি বা যেই টেকনোলজি বা যেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি, সেভাবে আমাদের আসলে সমস্যা ওইরকম হয় না ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকে এরকম শোনা যায়, বিশেষ করে আগের দিন একটু শোনা যেত যে টনসিলের অপারেশন করেছে কিন্তু রক্তপাত বন্ধ হচ্ছে না।
এই ব্যাপারটি কেন হচ্ছে এবং বর্তমানে এই ব্যাপারটি বন্ধ করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়? হ্যাঁ, আগে আসলে কিছু টেস্ট করা হতো ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, যেটা একটু সনাতন পদ্ধতি, কিন্তু এখন পিটি, আইএনআর বা এপিটিটি অত্যাধুনিক টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার রক্তটুকু আসলেই কতটুকু আসলে পাতলা না ঘন, বা তার আর কোনো সমস্যা, রক্তের রোগ রয়েছে কিনা। তো রক্তরোগ থাকলে আমরা সেইভাবে ব্যবস্থা নেই। এই জন্য এখনকার দিনে ওই রকম শুনতে পাওয়া যায় না যে টনসিলের জন্য অত্যন্ত ব্লিডিং বা অনেক ব্লিডিং হয়ে অপারেশনে কোনো জটিলতা তৈরি হয়েছে। জি, অ্যাডিনয়েডের ক্ষেত্রে একটু জানতে চাই যে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার ঝুঁকি আছে কিনা? অ্যাডিনয়েডেও একটা ব্লিডিং হওয়ার চান্স থাকে, বাট এখন যে অত্যাধুনিকভাবে আমরা নিয়ে আসি, অ্যাডিনয়েড বা এই টিস্যুটা যদি একটু থেকে যায় তখন সেই জায়গা থেকে রক্তপাতের সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যখন কম্পিউটারের মাধ্যমে বা এন্ডোস্কোপের সাহায্যে দেখে দেখে নিয়ে আসি, সম্পূর্ণ টিস্যুটাই বা অ্যাডিনয়েডটাই আমরা নির্মূল করতে সক্ষম হই, যার কারণে আসলে রক্তপাতের সম্ভাবনা একদমই থাকে না। এই দুটি রোগের ক্ষেত্রেই অনেকে বলেন যে বয়স হলে তো এমনি ঠিক হয়ে যাবে, অপারেশনের কি প্রয়োজন? তো এই ধারণার ব্যাপারে একটু জানতে চাই যে না, এটা আসলে তাহলে তার কি? সমস্যা যদি করতে থাকে, বয়স হলে ঠিক হয়, এটা অ্যাডিনয়েডের ক্ষেত্রে অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে এটা চলে যায়। যদি না চলে যায় তখন তো সে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে থাকে, তার কানের সমস্যা, তার গ্রোথের সমস্যা, এগুলো করে থাকে। এবং টনসিলের প্রদাহ যদি বারবার হতে থাকে, তার দৈনন্দিন জীবন ধারণ কিন্তু ব্যত্যয় ঘটে। সেই জন্য আমরা বলি অপারেশন করে নিতে। তো টনসিলের সমস্যা যখন হয়, অনেকেই আছে যে নিজে থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে বা নিকটস্থ ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নিয়ে এসে নিজেরাই গ্রহণ করছে। এই যে অ্যান্টিবায়োটিক বারবার গ্রহণ করছে, এক বছরে সর্বাধিক কতবার গ্রহণ করা সাধারণত ঠিক, বা কখন আসলে কিভাবে গ্রহণ করাটা ঠিক? এইভাবে আসলে ফার্মেসির মাধ্যমে যদি অ্যান্টিবায়োটিক গ্রহণ করে, তাহলে ধীরে ধীরে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা হ্রাস পায়। যাতে যেই রোগের জন্য হয়েছে, হয়তো ভাইরাসের জন্য হয়েছে, আমরা একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি ব্যাকটেরিয়ার জন্য, তো এটা তো মিসম্যাচ, বা এটার সাথে এটা কোনো খাওয়ার প্রয়োজনই নেই। এইভাবে ধীরে ধীরে যখন সে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে, তার শরীরে কার্যক্ষমতা হ্রাস পায় এবং অ্যান্টিবায়োটিকের উপর একটা রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। যেই জন্য আসলে টনসিল ইনফেকশনটা বেশি দেখা যায়, যে আমি যেই ওষুধটা দিচ্ছি এটা পূর্বেই রোগী আগেই ফার্মেসি থেকে গ্রহণ করেছে, তো এটা আসলে ওষুধে তখন আর ঠিকমতো কাজ করে না, তখনই অপারেশনে আমাদের যেতে হয়। তো এই যে অ্যান্টিবায়োটিক গ্রহণ করছে এবং চিকিৎসা নিতে বিলম্ব করছে, এটি আমাদের সারা দেশের, যদি আমি স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করি, সেটা কতটুকু প্রভাব ফেলে? এটা একটা ব্যাপক প্রভাব ফেলছে, যে অ্যান্টিবায়োটিকটা বিশেষ করে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আসলে আমরা সেবন না করতেই বলি, বা না খাওয়াই ভালো। তো অ্যান্টিবায়োটিক যেমন ব্যাপার একটি আছে যে অনেকে নিজ থেকে গ্রহণ করে, আবার অনেকের মধ্যে এই ধারণাও আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে ঠান্ডা খেয়েছে, টনসিল হয়েছে। তো এটি কি শুধুমাত্র ঠান্ডা খেলেই হয় নাকি অন্য কোনো কারণেও হচ্ছে? ঠান্ডা, অ্যালার্জি বা অন্যান্য তার সমস্যা, এবং অ্যাডিনয়েডটা যদি দীর্ঘদিন ধরে থাকে, তখন ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণেও অ্যাডিনয়েডের এই সমস্যাগুলো হতে পারে। শুধু ঠান্ডা নয়, তার যে অন্যান্য অ্যাডিনয়েড এবং তার এটা সংক্রমণের জন্য ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণও এই সমস্যা হয়ে থাকে। যাদের এই অ্যাডেনয়েডের সমস্যা আছে বা টনসিলের সমস্যা আছে, তাদের অনেকেই বলে যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে এবং বারবার মাথা ব্যথা করছে। জি, এটির পিছনে কারণটি কি? অ্যাডিনয়েডটা আসলে থাকে নাকের পিছনে, অর্থাৎ নাকের যে শ্লেষ্মাটা তৈরি হয় এটা পিছন দিয়ে চলে যেতে পারে না। এটা তখন আমাদের সাইনাসে যে শ্লেষ্মা তৈরি হয়, এটা বিভিন্ন জায়গায় তার প্যাসেজে যেতে পারে না, না যেয়ে থেকে এটা থেকে হচ্ছে বারবার তার সাইনোসাইটিস বা রাইনোসাইনোসাইটিস করে, তার সাইনাসগুলোতে ইনফেকশন করে, তখন আসলে মাথা ব্যথা করে। জি, ধন্যবাদ। আপনি কথা শুরুতে একটি কথা বলেছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এই সমস্যাগুলো বেশি হয়, তাদের অনেকেই হচ্ছে গিয়ে বুদ্ধিতে বা বুদ্ধি প্রতিবন্ধী হচ্ছে। জি, আর এই ব্যাপারটি যদি সে অপারেশন করে ফেলে তাহলে কি ঠিক হয়ে যাবে? জি, এটা যদি করে ফেলে তখন তার অক্সিজেন নিতে আর বডিতে কোনো সমস্যা থাকে না, সরাসরি নাক দিয়ে অক্সিজেনটা বডির ভিতরে পৌঁছে যায়, এবং যে প্রতিবন্ধকতা তো আর থাকে না। এটা দূর করে দিলে তার এই শিশু বিকাশটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। তো সেই ক্ষেত্রে আমাদের যারা অভিভাবক আছে তাদের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে পরবর্তী সময়, অপারেশনের পরবর্তী সময় তাদের ফলো আপটা কতটুকু গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই অপারেশনের পরে তার ফলো আপটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন প্রথমে 7 দিন, তারপর 14 দিন, এরপরে 1 মাস পর পর প্রথম 3 মাস আমরা এটাকে ফলো আপ করি এবং দেখি যে তার পরবর্তী কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। এবং অনেক সময় আমরা একটা রিপিট এক্সরেও করে দেখি যে তার পূর্বের সাথে এখনকার এক্সরের কোনো তফাৎ আছে কিনা, বা কতটুকু এটা পরিত্রাণ পেয়েছে। এই যাদের অ্যাডেনয়েডের সমস্যা আছে, যাদের টনসিলের সমস্যা আছে, তারা আরেকটি সমস্যায় ভুগেন, বলে যে সাইনাসের সমস্যা হয়েছে। জি। এই ব্যাপারটি কতটুকু সম্পর্কযুক্ত? হ্যাঁ, অবশ্যই এটা সম্পর্কযুক্ত, যেহেতু নাক বন্ধ থাকে,
সাইনোসাইটিসটা বা যে নাকের শ্লেষ্মাগুলো সাইনাসে বন্ধ হয়ে যেতে পারে, যার কারণে সাইনোসাইটিস বা সাইনাসের প্রদাহ সৃষ্টি করে। একই সাথে এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের যে উপরের যে অংশটা আছে, নাক, মুখ গহ্বর এবং শ্বাসনালী, ফুসফুসেও এই ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। জি, তো তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ব্যবস্থা নিতে হয় কিনা, চিকিৎসা ব্যবস্থা? সেই ক্ষেত্রে আমরা আর্লি এটাকে ট্রিটমেন্ট করি, যাতে এটা রোগটা আর পরবর্তীতে না দেখা দেয়। ওষুধে যদি না এটা রিজলভ হয় বা চলে যায়, তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। এর সাথে আরেকটি সমস্যা থাকে অনেকের, বা বিশেষ করে বংশগত কিছু সমস্যা থাকে, যে তাদের হাঁপানি হচ্ছে বা অনেকের আছে ঘন ঘন সর্দি হচ্ছে। এই ব্যাপারটি চিকিৎসক হিসাবে আপনি কতটুকু দেখেন? জি, হাঁপানি তো আসলে এটা অ্যালার্জি বা অ্যালার্জি জাতীয় দ্রব্য থেকে বা এই ধরনের ইয়ে থেকে ধীরে ধীরে এটা ডেভেলপ করে। যখন এটা অ্যাডিনয়েডটা বারবার পারসিস্ট করে, তার অ্যালার্জিরও সমস্যা থাকে। এই সমস্ত সমস্যার সংমিশ্রণেই তার ধীরে ধীরে হাঁপানি বা এই ধরনের সমস্যা তৈরি হতে থাকে। এই জন্য আমরা বলি যে আর্লি বা যত দ্রুত সম্ভব রোগ নির্ণয় এবং তার প্রতিকার। জি, অবশ্যই। সেক্ষেত্রে অবশ্যই সময়ের সাথে চিকিৎসাটি করা জরুরি। জি। তো সময়ের সাথে যখন চিকিৎসার কথা আসে, সেটি কি শিশুর জীবনযাপন যে মানটি আছে সেই মানের উন্নতির পিছনে কোনো রকম ভূমিকা পালন করে? হ্যাঁ, অবশ্যই ভূমিকা পালন করে। বাচ্চা যখন অ্যাডিনয়েডের অপারেশন হয়ে যায়, তখন যে শ্বাস নিতে পারে, তার শরীরের বা চেহারার পরিবর্তন দেখা দেয়, তার মস্তিষ্কের বিকাশটা সুন্দরভাবে ডেভেলপ করে এবং তার স্কুল মিস দেওয়ার প্রবণতাটাও কমে আসে। এই ক্ষেত্রে তার লাইফস্টাইল বা চলাফেরায় বেশ স্বাচ্ছন্দ্য আসে। তো এই যে শিশুর নাক কান গলার সমস্যা হচ্ছে, এবং সমস্যাটি যেহেতু সারা দেশব্যাপী হয়, এবং বলা যায় যে এই সমস্যাটি শুধু শিশু না, বয়স হলেও সেখানেও থেকে যায়। তো এই ক্ষেত্রে যদি অবহেলা করা হয়, তাহলে আপনি যে এই কথাটি বলছেন বারবার যে হ্যাঁ কিছু সমস্যা হচ্ছে, তার বুদ্ধিগত সমস্যা হচ্ছে, আচরণগত সমস্যা হচ্ছে, এই সমস্যা দূরকরণের জন্য আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ যে তার নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া বা এই ধরনের জটিলতা দেখা দিলে সাধারণ কমন কোল্ড বা সাধারণ ঠান্ডা ভেবে বাচ্চাকে বসিয়ে না রেখে নিকটস্থ শিশু বিশেষজ্ঞ বা নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলি, যাতে তারা আর্লি এটাকে অতি দ্রুত এটাকে নির্ণয় করে তার একটা সমাধান দিতে পারে। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু জানতে চাই, আমাদের যারা দর্শক আছে, আমাদের যারা অভিভাবক আছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যে কখন এই সমস্যা হলে সমাধান করার জন্য চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, এবং বাসায় বসে কি কি ধরনের সমস্যার সমাধান গ্রহণ করা যায়? ঠান্ডা সর্দি এড়িয়ে চলতে বলি, ঠান্ডা খাবারকে পরিত্রাণ করতে বলি, ফাস্টফুড বা ভাজা পোড়া এই ধরনের খাবারকে আমরা পরিহার করতে বলি, প্রচুর পরিমাণ শাকসবজি এবং পানি খেতে বলি, অ্যালার্জি এড়িয়ে চলতে বলি। আর হচ্ছে যে এই ধরনের সমস্যা যদি বারবার দেখা দেয়, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে মাস্ক পরার ব্যাপারে তাদের যথেষ্ট অনীহা কাজ করে, সেই ব্যাপারে একটু জানতে চাই, এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শটির সাথে একটু শুনে নিতে চাই। বাচ্চাদের মাস্ক পরা একটা সমস্যা, তাদেরকে বোঝাতে হবে যে মাস্ক না পরলে সমস্যা হতে পারে। প্রপার চাইল্ড এডুকেশনটাও দরকার। আর হচ্ছে যে তাকে যত সম্ভব ধুলাবালি থেকে দূরে রাখা যায়, যেহেতু বাচ্চারা মাস্ক পরতে চায় না, যেভাবে তাকে তার পরিবেশটাকে ধুলাবালি মুক্ত রাখা যায়, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ধুলাবালি থেকে দূরে থাকা, এটাই হচ্ছে আমার মেইন পরামর্শ। একদম শেষে আরেকটি কথা না শুনলেই নয়, তা হচ্ছে বাচ্চারা তো সকালে স্কুলে যাচ্ছে এবং একটি বড় সময় স্কুলে থাকছে, তো সেক্ষেত্রে স্কুলের যে পরিবেশটি আছে তার সাথে কিভাবে খাপ খাওয়ানো হবে উচিত? স্কুলের সাথে বাচ্চাকে আমরা বলবো যে তার ধুলাবালি থেকে দূরে থাকা বা তার যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটা স্কুল কমিটির মাধ্যমে সেটাকে একটা ব্যবস্থা নিতে হয়। যদি সমস্যা বেশি হয়, সেটা পরিত্রাণ করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে এবং দর্শকদেরকে আজকে অনুষ্ঠানে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ। দর্শক, আজকে এখানে শেষ করছি। আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য অবশ্যই সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে আসুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।